আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাকাউন্টিং টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি মুবারকুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন নিয়ে। তাহলে আজকে আলোচনাটা আমরা শুরু করি। লেনদেন কি? লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হলো গ্রহণ ও প্রদান, অর্থাৎ দেওয়া ও নেওয়া। তাহলে লেনদেন হতে হলে অবশ্যই এক পক্ষ সুবিধা গ্রহণ করবে এবং অন্য পক্ষ সুবিধা প্রদান করবে। পৃথিবীতে যত লেনদেন আছে প্রত্যেকটি লেনদেনের সাথেই সাধারণত দুটি পক্ষ জড়িত থাকে। এক পক্ষ সুবিধা গ্রহণ করে এবং অন্য পক্ষ সুবিধা প্রদান করে। এই জন্য এখানে লেনদেন শব্দটির আবিধানিক অর্থ দেওয়া আছে গ্রহণ ও প্রদান, অর্থাৎ দেওয়া ও নেওয়া। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য যে সকল ঘটনা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে সে সমস্ত ঘটনাকেই লেনদেন বলা হয়। তাহলে এখানে আমরা লেনদেনের ডেফিনিশনটা দেখতে পাইতেছি যে লেনদেন হতে হলে অবশ্যই তা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে এবং ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন করতে হবে। তাহলে আমরা সে সমস্ত ঘটনাকেই লেনদেন বলে গণ্য করব। একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে অসংখ্য ঘটনা ঘটে থাকে। সকল ঘটনাকে আমরা লেনদেন বলি না। আমরা শুধুমাত্র ওই ঘটনাগুলোকেই লেনদেন বলে চিহ্নিত করব যেগুলোর মাধ্যমে ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয় এবং যে ঘটনাগুলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সেগুলোকেই আমরা লেনদেন বলে গণ্য করব। যেমন এখানে আমরা একটা উদাহরণ দেখতেছি, স্টার টেলার্স 10,000 টাকা দিয়ে ব্যবসায়ের জন্য একটি সেলাই মেশিন ক্রয় করলো। এই ঘটনাটি অর্থের দ্বারা পরিমাপযোগ্য এবং ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করেছে, তাই এটি লেনদেন। এখানে আমরা দেখতে পাইতেছি যে 10,000 টাকা দিয়ে একটি সেলাই মেশিন ক্রয় করা হলো, তাহলে এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং 10,000 টাকা দিয়ে সেলাই মেশিন ক্রয় করার কারণে ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে সেলাই মেশিন নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, ঠিক একইভাবে নগদ টাকা হ্রাস পেয়েছে। এজন্য আমরা এখানে বলবো যে যেহেতু এটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করেছে, এজন্য এটিকে আমরা লেনদেন বলে গণ্য করব। লেনদেনের বৈশিষ্ট্য: যেহেতু ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে অসংখ্য ঘটনা ঘটে থাকে, সব ঘটনাকে আমরা লেনদেন বলি না। এজন্য লেনদেন হতে হলে অবশ্যই নিম্নের বৈশিষ্ট্যগুলো তার মধ্যে থাকতে হবে। তাহলে আমরা লেনদেনের বৈশিষ্ট্যগুলো নিয়ে এখন আলোচনা করব। নাম্বার 1, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। লেনদেন হতে হলে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। লেনদেন হতে হলে ঘটনাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, নতুবা উক্ত ঘটনাকে লেনদেন বলা যাবে না। তাহলে এই বৈশিষ্ট্য থেকে আমরা বুঝতে পারলাম যে লেনদেন হতে হলে অবশ্যই তার টাকার অঙ্কে পরিমাপযোগ্য হবে। যেমন ব্যবসায়ের কর্মকর্তার মৃত্যু একটি ক্ষতি যা অর্থ দ্বারা পরিমাপযোগ্য নয়, তাই এটি কোনো লেনদেন নয়। কিন্তু গুদামে রক্ষিত পণ্য নষ্ট হওয়ায় 30,000 টাকা ক্ষতি হলো, এটি একটি লেনদেন। তাহলে আমরা এই উদাহরণ থেকে বুঝতে পারলাম যে ব্যবসায়ের কর্মকর্তার মৃত্যু এটি যেহেতু টাকার অঙ্কে পরিমাপযোগ্য নয়, এই জন্য আমরা এটাকে লেনদেন বলে গণ্য করব না। কিন্তু গুদামে রক্ষিত পণ্য নষ্ট হয়ে গেছে, এজন্য এখানে 30,000 টাকা ক্ষতি হয়েছে আর এটাকে টাকার অঙ্কে পরিমাপযোগ্য করা হয়েছে, এজন্য এটি একটি লেনদেন। আমরা লেনদেনের 2 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে যাই। 2 নম্বর বৈশিষ্ট্যতে আছে আর্থিক অবস্থার পরিবর্তন। কোনো ঘটনা দ্বারা যদি কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় তবে সেটি লেনদেন হবে।
যেমন নগদ 20,000 টাকা দিয়ে অফিস সরঞ্জাম ক্রয় করা হলো। তাহলে এই উদাহরণ থেকে আমরা দেখতে পেলাম যে অফিস সরঞ্জাম ক্রয় করার কারণে ব্যবসায়ী প্রতিষ্ঠানে অফিস সরঞ্জাম নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং নগদ টাকা হ্রাস পেয়েছে, যার ফলে ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। এজন্য এটি একটি লেনদেন বলে আমরা গণ্য করব। নাম্বার 3, দ্বৈত সত্তা। প্রতিটি লেনদেনেই দুটি পক্ষ থাকবে, অর্থাৎ এক পক্ষ সুবিধা গ্রহণ করবে এবং অন্য পক্ষ সুবিধা প্রদান করবে। যেমন অফিসের ভাড়া 10,000 টাকা পরিশোধ করা হলো, তাহলে এখানে দুটি পক্ষ জড়িত। এক পক্ষ ভাড়া পরিশোধ করলো এবং অন্য পক্ষ টাকা পেল। ভাড়া পরিশোধ করার কারণে ব্যয়বাচক হিসাব বৃদ্ধি পেয়েছে এবং নগদ টাকা হ্রাস পেয়েছে। তাহলে এই লেনদেনটির সাথে দুটি পক্ষ জড়িত। এক পক্ষ ভাড়া নামক খরচ বৃদ্ধি পেয়েছে এবং অন্য পক্ষের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে যেহেতু ব্যবসায়ী প্রতিষ্ঠান বা অফিস ভাড়া পরিশোধ করেছে, এজন্য ভাড়া খরচ বৃদ্ধি পাবে এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের নগদ টাকা হ্রাস পাবে। তাহলে দ্বৈত সত্তা লেনদেনের মধ্যে দুটি পক্ষ থাকবে, এক পক্ষ সুবিধা গ্রহণ করবে এবং অন্য পক্ষ সুবিধা প্রদান করবে। নাম্বার 4, স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। প্রতিটি লেনদেন একটি আরেকটি হতে সম্পূর্ণ আলাদা। যেমন 5,000 টাকায় পণ্য বিক্রয় করে 10 দিন পর টাকা পাওয়া গেল। এখানে ধারে বিক্রয় একটি লেনদেন এবং 10 দিন পরে টাকা প্রাপ্তি আরেকটি লেনদেন। তাহলে প্রত্যেকটি লেনদেন অবশ্যই স্বয়ংসম্পূর্ণ হবে ও স্বতন্ত্র হবে, অর্থাৎ একটি লেনদেন থেকে অন্য আরেকটি লেনদেন সম্পূর্ণ আলাদা বলে গণ্য হবে। নিম্নের উদাহরণ থেকে আমরা দেখতে পেলাম যে ধারে বিক্রয় একটি লেনদেন এবং 10 দিন পরে টাকা প্রাপ্তি আরেকটি লেনদেন। লেনদেনের এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ ব্যবসায়ী প্রতিষ্ঠানের অসংখ্য ঘটনা ঘটে, সব ঘটনাকে আমরা লেনদেন বলে গণ্য করি না। এজন্য লেনদেন হতে হলে অবশ্যই আমরা এই বৈশিষ্ট্যগুলো দিয়ে সেই ঘটনাকে বিবেচনা করব। নাম্বার 5, দৃশ্যমানতা। লেনদেন দৃশ্যমান ও অদৃশ্যমান উভয়ই হতে পারে, অর্থাৎ লেনদেনকে আমরা কিছু লেনদেন আছে যেগুলোকে আমরা দেখতে পাই, আবার কিছু লেনদেন আছে যেগুলোকে দেখা যায় না। যেমন মেশিন ক্রয় 15,000 টাকা, এটি একটি দৃশ্যমান লেনদেন। আবার মেশিনের অবচয় 2,000 টাকা, এটি একটি অদৃশ্যমান লেনদেন। মেশিন ক্রয় যেহেতু আমরা মেশিনকে সরাসরি দেখতে পারি, এজন্য এটি একটি দৃশ্যমান লেনদেন। আর মেশিনের অবচয় এটা দেখা যায় না, এজন্য এটি একটি অদৃশ্যমান লেনদেন। নাম্বার 6, ঐতিহাসিক ঘটনা। যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলা হয়। ঐতিহাসিক ঘটনাকে লেনদেন বলা হয়। আবার ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করলে অবশ্যই তা লেনদেন বলে গণ্য হবে। তাহলে আমরা এই বৈশিষ্ট্য থেকে বুঝতে পারলাম যে অতীতে ঘটে গেছে এমন ঘটনাও লেনদেন হতে পারে, আবার ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনাও যদি ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন করে তাহলে সেটিও লেনদেন বলে গণ্য হবে। যেমন কুরিন সঞ্চিতি, দেনাদারের বাট্টা সঞ্চিতি। তাহলে এগুলো হলো ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রত্যেকটি লেনদেন বলে গণ্য হবে। নাম্বার 7, হিসাব সমীকরণে প্রভাব বিস্তার। প্রতিটি লেনদেনই হিসাব সমীকরণকে প্রভাবিত করে। হিসাব সমীকরণ হলো সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, অর্থাৎ একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মোট সম্পদ সমান সমান মোট দায় এবং মালিকানা সত্ত্ব মিলে হবে হিসাব সমীকরণ। সুতরাং কোনো ঘটনা লেনদেন কিনা তা হিসাব সমীকরণের পরিবর্তনের মাধ্যমে যাচাই করা যায়। আমরা যখন একটি লেনদেনকে হিসাব সমীকরণের মধ্যে প্রভাব ফেলবো, অর্থাৎ যদি হিসাব সমীকরণের মধ্যে পরিবর্তন নিয়ে আসে তাহলে বুঝবো এটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন করেছে, তাহলে সেটিও লেনদেন বলে গণ্য হবে। তাহলে আমরা এই আলোচনার মধ্যে লেনদেনের বৈশিষ্ট্যগুলো দেখলাম। এখন আমরা হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করব। হিসাব সমীকরণ কি?
কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ মালিকানা সত্ত্ব ও বহির্দায়ের সমান হবে। যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা হয় তাকেই হিসাব সমীকরণ বলা হয়। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ মালিকানা সত্ত্ব বহির্দায় সমান হয়। আর এই সমানটা বা এটাকে যখন প্রমাণ করা হয় সমীকরণের মাধ্যমে, এই সমতা যখন প্রমাণ করা হয় তাকে আমরা হিসাব সমীকরণ বলি। হিসাব সমীকরণটি হলো নিম্নরূপ। সংক্ষিপ্ত হিসাব সমীকরণ হলো সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। তাহলে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মোট সম্পদ সমান সমান হবে মোট দায় যোগ মোট মালিকানা সত্ত্ব। আমরা যদি এটাকে ইংরেজিতে বলি তাহলে এটা হবে A ইকুয়াল L প্লাস E। এখানে A হলো অ্যাসেট, L হলো লায়াবিলিটি, E হলো ইকুইটি, অর্থাৎ সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এখন আমরা এখান থেকে জানবো যে হিসাব সমীকরণের একটি উপাদান ছিল A, অর্থাৎ অ্যাসেট, সম্পদ। এখন আমরা এখান থেকে জানবো যে সম্পদ কি। সম্পদ বলতে বোঝায় যা কোনো ব্যবসার মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়, যেমন ব্যবসার মালিকানাধীন যন্ত্রপাতি, জমি, আসবাবপত্র ইত্যাদি। তাহলে সম্পদ বলতে আমরা বুঝতে পারলাম সম্পদ হলো এটা ব্যবসায় প্রতিষ্ঠানের মালিকানাধীন থাকবে এবং এটি ব্যবসার মুনাফা অর্জনে সাহায্য করবে। তাহলে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ব্যবসার মালিকানাধীন যন্ত্রপাতি, জমি, আসবাবপত্র ইত্যাদি। হিসাব সমীকরণের অন্য আরেকটি উপাদান ছিল L বা লায়াবিলিটি, অর্থাৎ দায়। দায় কি? ব্যবসার মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায়। অর্থাৎ ব্যবসায়ের যে সম্পদ থাকবে সেই সম্পদের উপর যদি বাইরের কোনো পক্ষের দাবি থাকে তাহলে সেটাকে আমরা বলি দায়, অথবা এটাকে বহির্দায়ও বলা হয়। মালিকানা সত্ত্ব কি? মোট সম্পদের উপর মালিকের যে দাবি তাকে মালিকানা সত্ত্ব বলে। তাহলে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মোট সম্পদের উপর যদি মালিকের দাবি আমরা বিবেচনা করি তাহলে সেটাকে আমরা বলবো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বকে প্রভাবিত করার 4টি উপাদান রয়েছে, যথা মালিকের মূলধন, উত্তোলন, আয়, ব্যয়। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে মালিকানা সত্ত্বকে 4টি উপাদান প্রভাবিত করে। সেই উপাদানগুলো হলো মালিকের মূলধন, উত্তোলন, আয় এবং ব্যয়। এখন আমরা জানবো যে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। ইতিপূর্বে আমরা হিসাব সমীকরণের সংক্ষিপ্ত রূপ আলোচনা করে আসছি। এখন আমরা হিসাব সমীকরণের বর্ধিত রূপ নিয়ে আলোচনা করব। হিসাব সমীকরণের বর্ধিত রূপ বা বিস্তারিত রূপ হলো সম্পদ সমান দায় যোগ মূলধন যোগ আয় বিয়োগ খরচ বিয়োগ উত্তোলন। তাহলে এখান থেকে আমরা হিসাব সমীকরণের বিস্তারিত রূপটি জানতে পারলাম। এটাকে যদি আমরা ইংরেজিতে বলি তাহলে A ইকুয়াল L প্লাস C প্লাস R মাইনাস EX মাইনাস D। A হলো অ্যাসেট, L হলো লায়াবিলিটি, C হলো ক্যাপিটাল, R হলো রেভিনিউ, EX হলো এক্সপেন্স, D হলো ড্রয়িং। তাহলে হিসাব সমীকরণের বিস্তারিত রূপ হলো সম্পদ সমান দায় যোগ মূলধন যোগ আয় বিয়োগ খরচ বিয়োগ উত্তোলন। এখন আমরা এখান থেকে দেখব যে আমরা যদি সম্পদের সাইডে যেগুলো আমরা ডান পাশে বিয়োগ করে ফেলেছি সেগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসবো। অর্থাৎ এখানে আমরা সম্পদ লিখে নিলাম আর যেটা ডান পাশে ছিল খরচ সেটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো প্লাস আকারে, কারণ আমরা জানি যে সমাধানের নিয়ম অনুযায়ী বা হিসাব সমীকরণের নিয়ম অনুযায়ী যে কোনো একটি মান স্থান পরিবর্তন করলে মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। এখানে খরচ এটা মাইনাস আছে, এটা তার দিক পরিবর্তন করেছে, অর্থাৎ ডান পাশ থেকে বাম পাশে চলে এসেছে, এর জন্য এটা প্লাস হয়ে যাবে। সম্পদ প্লাস খরচ, এখানে মাইনাস উত্তোলন দেওয়া আছে, এটাকেও আমরা এখানে বাম পাশে আনলে প্লাস লিখে দিব। সম্পদ যোগ খরচ যোগ উত্তোলন ইকুয়াল দায় যোগ মূলধন যোগ আয়।
তাহলে এখান থেকে আমরা এই তিনটি হিসাবকে নিয়ে আসবো, দায় যোগ মূলধন যোগ আয়। যেহেতু দায় মূলধন আয় এগুলো তাদের দিক পরিবর্তন করে নাই, এই জন্য এগুলো সরাসরি বসে যাবে, দায় যোগ মূলধন যোগ আয়। এখন আমরা এই বিষয়গুলো দিয়ে ডেবিট ক্রেডিট শেখার চেষ্টা করব। সম্পদ, খরচ, উত্তোলন এই তিনটি হিসাব যদি বৃদ্ধি পায় তাহলে আমরা সেগুলোকে বলবো ডেবিট। সম্পদ, খরচ, উত্তোলন এই তিনটি হিসাব যদি হ্রাস পায় তাহলে আমরা সেগুলোকে বলবো ক্রেডিট। দায়, মূলধন, আয় এই তিনটি হিসাব যদি বৃদ্ধি পায় তাহলে আমরা বলবো সেটা ক্রেডিট। দায়, মূলধন, আয় এই তিনটি হিসাব যদি হ্রাস পায় তাহলে আমরা সেটাকে বলবো ডেবিট। এই বিষয়টা আমাদের খুব ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে, কারণ আমরা যখন ডেবিট ক্রেডিট এই সাংকেতিক চিহ্নের মাধ্যমে জাবেদা করতে যাব বা লেনদেনের দুইটি হিসাব বের করতে যাব, তখন আমাদেরকে এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে। এটা বুঝতে পারলেই আমরা জাবেদাগুলো অতি সহজেই করতে পারবো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ব্যবসায় প্রতিষ্ঠানের সম্পদ, খরচ, উত্তোলন এই তিনটি হিসাব বৃদ্ধি পেলে ডেবিট হবে। সম্পদ, খরচ, উত্তোলন এই তিনটি হিসাব যদি হ্রাস পায় বা কমে যায় তাহলে ক্রেডিট হবে। দায়, মূলধন, আয় এই তিনটি হিসাব বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। দায়, মূলধন, আয় এই তিনটি হিসাব হ্রাস পেলে বা কমে গেলে ডেবিট হবে। তাহলে আমরা এখন এই বিষয়গুলো দিয়ে বা এই হিসাবগুলো দিয়ে আমরা অতি সহজেই ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো, অর্থাৎ আমরা জাবেদাগুলো অতি সহজেই তৈরি করতে পারবো বা হিসাবগুলো লিখতে পারবো। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের টপিকটা বুঝতে পেরেছো। আশা করি তোমরা এই বিষয়টা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে এবং পরবর্তীতে তোমাদের সাথে অন্য আরেকটি টিউটোরিয়াল নিয়ে দেখা হবে। আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।